যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলেই বাংলা বিষয়ে একটা জায়গা থেকে প্রশ্ন আসে অর্থাৎ বাংলা ব্যাকরণের একটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেই টপিকটার নাম হলো সন্ধি। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই টপিকটা থেকে প্রশ্ন আসে। এবং আজকে দেখেন ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারতেছেন যে মাত্র এক ক্লাসে অ্যাডমিশনের সন্ধি A to Z শেষ। হ্যাঁ, পুরো সময়টা জুড়ে যদি আপনি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ পুরো সন্ধিটা আমি ক্লিয়ার করে দেবো। আমরা তো এর আগ পর্যন্ত সন্ধি মুখস্থ করতাম, এইটা প্লাস এইটা, বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, রবি প্লাস ইন্দ্র রবীন্দ্র, এভাবে মুখস্থ করতাম। কিন্তু সন্ধি একেবারেই মুখস্থের বিষয় না, এটা মুখস্থ ছাড়াও সহজভাবে সুন্দর করে শেখা যায়। ইনশাল্লাহ আপনিও পারবেন। এবং সন্ধি থেকে যত ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হয়, সকল প্রশ্ন উত্তরে আপনি পেরে যাবেন, কোনো সমস্যা নাই। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। আপনি মনোযোগ দিয়ে আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনার এই টপিকটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি আজকের ক্লাসে কোনো স্লাইড রাখবো না, ঠিক আছে? কোনো স্লাইড রাখবো না, আপনাকে টেকনিকে যাব। ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে যদি পুরো ক্লাসটা আপনি করতে পারেন। ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, সন্ধিতে না পুরো ক্লাস জুড়ে থাকবো আমি আপনার সাথে, দুর্বার স্যার। ওকে, দেখি আমরা যে আচ্ছা সন্ধি। ওকে, সন্ধি। আচ্ছা, সন্ধিটা কি আসলে, এটা তো প্রাথমিকভাবে জানতে হবে। সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয়, সন্ধি কি, এগুলো তো কমন, এগুলো তো জানতেই হবে, তাই না? ওকে, সন্ধির সংজ্ঞাটা যদি আমরা যাই, পাশাপাশি পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি পাশাপাশি দুটি পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে, ঠিক আছে, ধ্বনির মিলনকে। আমি কিন্তু স্লাইড নিচ্ছি না যে শুধু রিডিং পড়ে যাবে, এরকম না। আপনি আমার সাথে সাথে লিখে ফেলবেন, নোট করে ফেলবেন, তাহলে সন্ধি আর জীবন আপনার সমস্যা হবে না। তো পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। কি বলে? দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, এখন বিষয়টা হলো পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, ধ্বনি মানে কি? উচ্চারণ। ধ্বনি মানে কি? আবার ধ্বনিটা হলো উচ্চারণ, তাহলে দুটি ধ্বনির মিলন। ধরেন আমি লিখলাম যে এইরকম, যে বিদ্যা প্লাস আলয়, বিদ্যা প্লাস আলয়। কেমনে হলো, কিভাবে হলো, এটা পরে পরে আপনি এমনিই পারবেন। ঠিক আছে, বিদ্যা প্লাস আলয় মিলে কি হলো? বিদ্যালয় হলো। এখানে ধ্বনি মিলন কোথায়? এই যে বিদ্যা শেষে একটা আ ধ্বনি আছে, আর আলয়ের শুরুতে আ ধ্বনি আছে। এইটা দিয়েই বোঝা যায় যে দুইটা ধ্বনির মিলনেই বিদ্যালয় শব্দটার উৎপত্তি হয়েছে। তার মানে দুইটা ধ্বনির মিলনে কি হয়? সন্ধি হয়। আচ্ছা, এখন সন্ধির কিছু উপকারী, সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয় মনে রাখবেন। যদি ধ্বনি সাইন থাকে তাহলে সেটা ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আপনি নিজেই বলছেন সন্ধি পাশাপাশি দুইটা ধ্বনির মিলন, তাহলে কোন তত্ত্বে আলোচিত হবে? লিখে ফেলেন, সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। কোথায় আলোচিত হয়? সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। এবার আসি আমরা, ঠিক আছে, এবার আসি সন্ধির উপকারিতা কি আসলো, সন্ধি কি কি করে। ঠিক আছে, ধরেন এই যে আপনার এই সন্ধির জন্য উচ্চারণে সুবিধা হয়, অর্থাৎ আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তারপর মাঝে মাঝে প্রশ্ন আসে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা এমনি লিখে ফেললাম, সম প্লাস ধি। এখন এইটা কিভাবে হইলো এটাতে আমি আসবো, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু আমার সাথে সাথে একটু যান। ঠিক আছে, তাহলে কি লিখলাম? সম প্লাস ধি। ওকে, ফাইন। আর আরেকটা বিষয় লিখবো যে সন্ধি একটি তৎসম শব্দ। সন্ধি একটি তৎসম শব্দ। সন্ধি একটি তৎসম শব্দ। তাহলে আমরা দেখতে পাইলাম কি কি, যে কয়েকটা বিষয়। পাশাপাশি দুইটা ধ্বনির মিলনকে সন্ধি বলে। ঠিক আছে, সন্ধি যেহেতু ধ্বনির মিলন, তাহলে এটা কোথায় আলোচিত হবে? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। তারপর দেখতে পেলাম সন্ধি করার কারণে উচ্চারণের সুবিধা হয়। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ সম প্লাস দি কিভাবে হলো এটা সামনে আমি আসবো। এবং সন্ধি একটি তৎসম, এটা প্রাথমিক ধাপ। ঠিক আছে, এবার আসি আমরা প্রকারভেদে। ঠিক আছে, প্রকারভেদে আপনাকে যদি আমি সন্ধি বলি, সন্ধি কয় প্রকার? আপনি কেউ বলবেন 2 প্রকার, কেউ বলবেন 3 প্রকার, অর্থাৎ প্রকারভেদ নিয়ে আপনার ঝামেলা আছে। এই ঝামেলাটা আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? সন্ধি প্রকারভেদ, তাই না? সন্ধির প্রকারভেদ। সন্ধি মূলত হলো, সন্ধি 2 প্রকার। কয় প্রকার? মূলত 2 প্রকার। এটা কিভাবে একটু খেয়াল করেন, এবং প্রকারভেদটা সঠিকভাবে জানলে বাকিটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। সন্ধি 2 প্রকার কি কি খেয়াল করেন। প্রথমে হলো বাংলা শব্দের সন্ধি। প্রথমে বাংলা শব্দের সন্ধি, বাংলা শব্দের সন্ধি। আর আরেকটা হলো আপনার তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধি। তাহলে একটু ভালো করে আমরা খেয়াল করি, তাহলে সন্ধি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাংলা শব্দের সন্ধি, আর একটা হলো তৎসম শব্দের সন্ধি। এবার একটা খেয়াল করেন, এই বাংলা শব্দের সন্ধি আবার 2 প্রকার। একটা হলো আপনার
স্বরসন্ধি, আরেকটা হলো ব্যঞ্জন। আরেকটা কি? আরেকটা হলো ব্যঞ্জন। তাহলে বাংলা শব্দের সন্ধি কয় প্রকার? স্বর আর ব্যঞ্জন। আর তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। এটা হলো স্বর, ঠিক আছে, আর এটা হলো ব্যঞ্জন, এটা ব্যঞ্জন, আর এটা হলো বিসর্গ। বিসর্গ তার মানে ব্যাপারটা খেয়াল করেন, প্রকারভেদটা আর একটু ক্লিয়ার হয়ে নেই। যদি আপনার প্রশ্ন আসে সন্ধি কয় প্রকার, আপনি উত্তর করবেন 2 প্রকার। বাট যদি প্রশ্ন আসে আপনার কাছে যে এই যে বাংলা শব্দের সন্ধি আছে এটা কয় প্রকার, এটা 2 প্রকার, একটা স্বর একটা ব্যঞ্জন। যদি প্রশ্ন আসে তৎসম শব্দের সন্ধি কয় প্রকার, এটা 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা দেখতে পাইলাম সন্ধির প্রকারভেদটা, সন্ধি 2 প্রকার, কিন্তু এর মাঝে শ্রেণী বিভাগগুলো আমরা দেখতে পেলাম। এবার আসেন লাইনে আসেন, যে এই যে আমি যদি স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ শিখি, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ শিখি, তাহলে আমার পুরা সন্ধিটাই কভার হয়ে যাচ্ছে না, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি কোনো নিয়ম একবারও বলবো না যে এই এই মিলে সন্ধি হয়, কোনো নিয়ম কানুন বলবো না, অর্থাৎ কোনো ধরনের কোনো নিয়ম কানুন ছাড়া আমরা দেখি সন্ধি পারে কিনা এটা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা 3টা শিখলে তো পুরো সন্ধিটা আমার কি হয়ে যাচ্ছে, একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমি শুরু করছি সবচেয়ে যেটা কঠিন বিসর্গ সন্ধি, সেটা দিয়ে আমি শুরু করছি। ওকে, সো ধরেন আমি লিখলাম বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, এখন একটা বিষয় হলো যে ভাই বিসর্গ সন্ধি তো আমরা যে কোনো বইয়ে দেখি এতগুলা নিয়ম থাকে, এইটা এটা থাকলে বিসর্গ হয়, এরপরে এরপরে বিসর্গ হয়, এরপরে বিসর্গ হয়, অনেক নিয়ম কানুন থাকে। অর্থাৎ যে বইয়ে যায় বা যে শিক্ষকই আমাকে পড়াক, সন্ধির ক্ষেত্রে এই বিসর্গ সন্ধি অনেক নিয়ম বলে। কিন্তু আপনি বিশ্বাস করেন এই বিসর্গ সন্ধি শেখার জন্য আপনার কোনো নিয়ম কানুন কিছু লাগবে না, একেবারেই কিছুর প্রয়োজন নাই। আপনি শুধু একটা জিনিস করবেন, একটা ছোট্ট শব্দ মনে রাখবেন, আপনার বিসর্গ সন্ধি একেবারে হয়ে যাবে। ধরেন শব্দটা আমি বললাম 3 সরাও, কি বলেছি, আপনি বারবার করে যখনই ক্লাসটা দেখছেন শুধু উচ্চারণ করবেন 3 সরাও, 3 সরাও, 3 সরাও। তাহলে আমি যখন বলছি বিসর্গ সন্ধি, এটাতে ক্ষেত্রে কি বলেছি, 3 সরাও। জাস্ট ছোট্ট একটা শব্দ, 10টা 12টা নিয়ম বলি নাই, শুধু এতটুকুই বলেছি 3 সরাও। আচ্ছা এবার খেয়াল করেন যে 3 সরাওয়ের বিষয়টা কি আসলে। যেখানে 3 সরাও পাবেন সেখানে বিসর্গ বসাবেন। বিসর্গ সন্ধি মানে কি, যেখানে বিসর্গ বসাবো সেটাই তো বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমি আপনাকে বলেছি 3 সরাও, অর্থাৎ এটা থাকলেই সেটা হয়ে যাবে আপনার বিসর্গ সন্ধি। এখন 3 সরাও 3টা স আছে না, দেখেন তো, এই যে 3টা সতে আটকেলাম। আমরা যদি বাংলা বর্ণমালায় যাই তাহলে 3টা স পাবো। 3টা স কি পাবো, তালব্য স পাবো, মূর্ধন্য স পাবো, তাই না, দন্ত স পাবো, ঠিক আছে। 3টা স পাইলাম না। আর এই যেখানে র আছে না, র, আচ্ছা রতে লিখলাম আমি র এবং রেফ। রতে কি লিখলাম, র আর রেফ, ঠিক আছে, র আর রেফ। আর ও আছে না এখানে, ও, ওতে লিখলাম ওকার, ওতে কি লিখলাম, ওকার। তাহলে ভালো করে খেয়াল করেন, আমি 3 সরাও, এটা পারলে আপনি শুনতে পারবেন, 3 সরাও যেখানে দেখবেন সেখানে বিসর্গ বসাবেন। তার মানে হলো 3 সরাবের 3টা সমানে কি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, আর র, র, রতে হচ্ছে র আর রেফ, আর ওতে লিখছে ওকার। এইটা থাকলেই চোখ নাক কান বন্ধ করে আপনি বিসর্গ বসাই দিবেন, আর কিছু আপনার প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন পড়বে না। তাহলে 3 সরাও যদি কোথাও পাই তাহলে আমি কি বসাবো, শুধু বিসর্গ চিহ্ন বসাই দেবো, তাহলে হবে। এবার খেয়াল করেন, ধরেন এখন আপনি নিয়ম কানুনে বাইরে আসেন, আমি শব্দটা কি বলেছি, 3 সরাও। এই একটা শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে, ঠিক আছে, এই একটা শব্দের মধ্যে পুরো সন্ধি আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, আমি বললাম ধরেন নিশ্চয়, কি বলেছি, আমি বললাম নিশ্চয়, আমি কি বলেছি, নিশ্চয়, ঠিক আছে, নিশ্চয়। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমি বলছি নিশ্চয়। আচ্ছা দেখেন তো 3 সরাবের কিছু একটা আছে কিনা, নিশ্চয়, উচ্চারণ করেন, নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়। আচ্ছা 3 সরাবের আছে কি আছে, স আছে। তাহলে এই স থাকলেই কি আমি বিসর্গ দিব, বাকি যা আছে তাই, বিসর্গ সন্ধি আপনার হয়ে গেছে। আচ্ছা এবার খেয়াল করেন, আমি বললাম হচ্ছে প্রাদুর্ভাব, কি বললাম শব্দটা, এই যে খেয়াল করেন, আমি বললাম প্রাদুর্ভাব। আচ্ছা যখন আমি প্রাদুর্ভাব বলছি একটু ভালো করে খেয়াল করুন তো, এখানে 3 সরাবের কিছু একটা আছে, হ্যাঁ প্রাদুর্ভাব, এখানে রেফ আছে তাই না। তো এই জায়গায় আমি দিব কি, এই জায়গায় আমি দিব হলো বিসর্গ, এই জায়গায় দিব বিসর্গ, আর বাকি যা আছে তাই প্রাদু বিসর্গ ভাব প্লাস কি বলছি, ভাব, হয়ে গেছে। তারপর আমি বললাম তপবন। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সাল মনে এই প্রশ্নটা আসছে যে তপবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে।
তপবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটা কি হবে? আচ্ছা দেখেন তো 3 স্বরের কিছু একটা এখানে আছে না, ওকার আছে না, ওকার আছে না, তাহলে এই যে তপ, ওই ওকারের জায়গায় বিসর্গ প্লাস অ, তপ প্লাস বন। দেখেন আপনার কোনো নিয়ম লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে। সন্ধি বা বাংলা ব্যাকরণ পুরোটাই এরকম, শুধু আপনাকে একটু সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে, একটু সুন্দর করে শিখতে হবে, তাহলে আপনি সব পারবেন। যে কোনো বিশ্ববিদ্যালয় লেখা সন্ধি থেকে প্রশ্ন আসে, আপনি এখন দেখেন অটোমেটিকই পারবেন। ধরেন এবার আমি আরেকটা শব্দ বললাম, যে আমি বললাম হচ্ছে ধরেন আমার নাম নিয়ে দুর্বার, ঠিক আছে, দুর্বার, দুর্বার। আচ্ছা দেখেন তো 3 স্বরের কিছু একটা আছে এখানে, এই যেখানে দেখেন রেফ আছে, যদি রেফ থাকে তাহলে কি করব আমি, ওই জায়গায় বিসর্গ দিব, আর বাকি যা আছে তাই দু বিসর্গ প্লাস বার আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার খেয়াল করেন তিরোধান, পরীক্ষায় প্রশ্ন আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তিরোধান, এই তিরোধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? আমি যদি মুখস্থ করি, এত কিছু তো মুখস্থ রাখতে পারবো না, আমি তো ভুলে যাব। তাহলে এটা কেমনে করতে পারি? উচ্চারণ করেন তিরোধান, তিরোধান। ভালো করে খেয়াল করেন এখানে ওই যে ওকার আছে না, তাহলে তির বিসর্গ প্লাস কি হবে, ধান হবে, ঠিক আছে। তারপর আমি বললাম হচ্ছে ধরেন দুর্নীতি, শব্দটা হলো দুর্নীতি, একটু ভালো করে খেয়াল করেন, আমি বললাম দুর্নীতি। আচ্ছা এই যে আমি দুর্নীতি এখানে লিখলাম, একটু ভালো করে খেয়াল করেন তো, দুর্নীতি যখন লিখেছি উচ্চারণ করেন দুর্নীতি, দুর্নীতি। তার মানে এই যে রেফ আছে না, এই জায়গায় আমি জানি 3 স্বরের একটা, তার মানে এই জায়গায় বিসর্গ দিব, বাকি যা আছে ক্লিয়ার। 1 মিনিটের বেশি লাগে না আপনার এই বিসর্গ সন্ধি যেটা আগে মুখস্থ করতেন, এটা আপনার শিখতে। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আরো যদি আমি বলি যে নিষ্ফল, দেখেন আমি বললাম নিষ্ফল, ঠিক আছে, নিষ্ফল বললাম। এখন এখানে ভালো করে খেয়াল করুন তো, এখানে স আছে না, তাহলে এই জায়গায় কি করবেন, ওই স এর জায়গায় বিসর্গ দিবেন, বাকি যা আছে তাই। এবার দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল যে মনোযোগ, এই যে মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, এই যে ওকার আছে না, মন বিসর্গ প্লাস যোগ। বুঝতে পেরেছেন? প্রশ্ন এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে প্রশ্ন আসছিল যে এরকম মনস্কামনা, 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 মনস্কামনা শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন এই যে স আছে না, এই জায়গায় বিসর্গ দিব, বাকি যা আছে, বাকি যা আছে তাই, বাকি যা আছে তাই। এটা তাহলে আমার কি হয়ে গেল? দেখেন তো বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমি কোনো নিয়ম বলেছি, এটা এটা থাকলে এ হয়, কোনো নিয়ম বলি নাই, শুধু একটা ছোট্ট শব্দ বলেছে, দেখেন আপনার বিসর্গ সন্ধি A to Z ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমার যদি বিসর্গ সন্ধি একেবারে, আমার যদি একেবারে বিসর্গ সন্ধিটা একেবারে ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাকি রইল কি আমার, আমার বাকি রইল স্বরসন্ধি, আমার বাকি রইল ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ ওইটাও আপনার আরো সহজভাবে সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আমি আপনাকে বলছি, এটা যদি পারেন তাহলে একটা কমেন্ট করুন তো, এটা কি হবে? দুর্নাম, আপনাকে করতে দিলাম যে দুর্নাম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে, এটা কমেন্টে জানাবেন, ঠিক আছে, কমেন্টে জানাবেন। ওকে ফাইন, এটা তো আমরা সন্ধি তাহলে বিসর্গ সন্ধি আমাদের একবারে ক্লিয়ার। হ্যাঁ, তার সামনে দিকে এবার আগায়, তা বিসর্গ আমরা কঠিন থেকে আসতেছি, আমরা বিসর্গ সন্ধি কিন্তু খুব সহজ, একটা শব্দ 3 সরাও দিয়েই ক্লিয়ার করে ফেলছি। 3 সরাও যেখানে পাবেন চোখ নাক কান বন্ধ করে বিসর্গ বসে দিবেন, শেষ বিসর্গ সন্ধি। বাকি রইল কি আমার ব্যঞ্জন সন্ধি আর স্বরসন্ধি। এবার আসেন, এবার আমরা আসি ব্যঞ্জন সন্ধিতে। ওকে, ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি। এখন এই ব্যঞ্জন সন্ধিটা আমি কিভাবে শিখতে পারি? এটা আরো সহজে শিখতে পারবেন, এটা আরো সহজে আপনি শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন দেখেন এবার। আচ্ছা ব্যঞ্জন সন্ধি মূলত 3টা উপায় হইতে পারে, এটা লিখতে হবে। কয়টি উপায় হইতে পারে? ব্যঞ্জন সন্ধি 3টি উপায় হয়। একটা হলো স্বর প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন, ঠিক আছে। আরেকটা হইতে পারে যে ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর সমান ব্যঞ্জন প্লাস স্বর সমান সমান কি হইতে পারে? ব্যঞ্জন। আরেকটা হইতে পারে যে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন। তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করেন তো, আমরা যখন ব্যঞ্জন সন্ধি লিখছি একটা জিনিস কমন পাচ্ছি, এই যে এখানেও ব্যঞ্জন, এখানেও ব্যঞ্জন, এখানেও ব্যঞ্জন। তার মানে এতটুকু বলতে পারি তো আমরা যে ব্যঞ্জন থাকলেই ব্যঞ্জন সন্ধি, এটা মনে রাখলেই হবে। তাহলে আমি সাথে সাথে লিখে ফেলবেন আপনি যে ব্যঞ্জন থাকলেই, ব্যঞ্জন, ব্যঞ্জন থাকলেই
ব্যঞ্জন থাকলেই ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এটা স্বর সন্ধি না ব্যঞ্জন সন্ধি, এটাও কেমনে পারবেন আমি দেখাচ্ছি, প্রমাণ করে দিব। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমে ব্যঞ্জন সন্ধি কয়টা উপায় হতে পারে? ব্যঞ্জন সন্ধি হতে পারে তিনটি উপায়। কি কি? স্বর প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর সমান ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন। অর্থাৎ যদি কোথাও ব্যঞ্জন থাকে চোখ বন্ধ করে আমি লিখে দিব ব্যঞ্জন থাকলেই, ব্যঞ্জন থাকলেই ব্যঞ্জন সন্ধি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার দেখেন সামনের দিকে আগাই, ব্যঞ্জন সন্ধি আমরা কিভাবে শিখবো, তাই না? এটার জন্য প্রথমে আমি কিচ্ছু লাগবে না, আমার একটা ছোট্ট একটা বিষয় লাগবে, 3 সমান 1 লিখলাম। এটা আবার কেমন ভাই? আপনি ম্যাথের মতো লিখলেন 3 সমান 1, আপনি তো ম্যাথ পড়াচ্ছেন না, আপনি পড়াচ্ছেন বাংলা। জি, আপনার এই সন্ধি পড়ার জন্য বিশ্বাস করুন আপনার বেশি কিছু লাগবে না। এই ব্যঞ্জন সন্ধি শেখার জন্য 3 সমান 1 লিখলাম, 3 সমান 1 লিখলাম। আচ্ছা, অর্থাৎ যদি আপনি কখন 3 নাম্বার বর্ণ দেখতে পান 1 নাম্বারটা বসাই দিবেন। ঠিক আছে, আমাদের বর্গ আছে না, বর্গ আছে না, ধরুন ক বর্গের 5টা বর্ণ কি কি? ক, খ, গ, ঘ, উ, তাই না? তারপর চ, ছ, জ, ঝ, ঞ, তারপর আছে না ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। আমরা এগুলো আমাদের বর্গ। ঠিক আছে, অর্থাৎ আমি লিখেছি কি 3 সমান 1, 3 সমান 1, 3 সমান 1, 3 সমান 1। অর্থাৎ যদি আপনি দেখেন, ঠিক আছে, যদি আপনি দেখেন যে কোথাও আপনি 3 পেয়েছেন, 3 নাম্বার বর্ণ পেয়েছেন, চোখ বন্ধ করে 1 নাম্বারটা বসিয়ে দিবেন। কিভাবে? ধরুন পরীক্ষায় আসছে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে যে ডুবন্ত শব্দের, ঠিক আছে, ডুবন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা খেয়াল করেন, দিগন্ত, দিগন্ত, তাই না? ভালো করে খেয়াল করেন, দিগন্ত। আচ্ছা, দিগন্ত মাঝখানে দেখেন তো 3 নাম্বার বর্ণ আছে না, এই যে ক, খ, গ। তাহলে গ থাকলে 3 নাম্বার থাকলে আমি বসাবো কাকে? এই যে 3 থাকলে কাকে বসাবো? 1 নাম্বারটা বসাবো। তাহলে এখানে হবে কি, এই যে 1 নাম্বারটা বসাবো, বাকি যা আছে তাই। তাহলে কি হবে? দিক প্লাস অন্ত, দিক প্লাস অন্ত, আমার শেষ কাহিনী। এখানে আর কোনো নাটক নাই। ঠিক আছে, তারপর সামনের দিকে একটু আগায়, যে ডুবন্ত। আচ্ছা, ডুবন্ত তার মানে কি? ডুবন্ত, প, ফ, ব, প, ফ, ব। এই যে দেখেন প, ফ, ব, 3 নাম্বারটা আছে না? তাহলে যদি 3 নাম্বারটা থাকে, যদি 3 নাম্বারটা থাকে তাহলে আপনি বসাবেন কয় নাম্বারটা? এই যে 1 নাম্বারটা বসাবেন। যদি আপনি 1 নাম্বারটা বসান তাহলে কি হবে? ডুপ, তাই না? ডুপ প্লাস অন্ত। এবার আপনি বলতে পারেন ভাই এটা ব্যঞ্জন সন্ধি বুঝবো কেমনে? আচ্ছা, কোনো কিছুর নিচে যদি হর্ষ চিহ্ন থাকে, হর্ষন্ত চিহ্ন থাকে, তার মানে কি এটা ব্যঞ্জন, আর অ মানে কি স্বর। তাহলে আপনারা জানেন যে ব্যঞ্জন যদি কোথাও আসে সেটা ব্যঞ্জন সন্ধি হয়ে যায়। এই যে ব্যঞ্জন, ঠিক আছে, প্লাস এই যে স্বর, ব্যঞ্জন প্লাস স্বর, তার মানে আমি দেখতে পাইলাম কি ব্যঞ্জন আছে, তার মানে এটা ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ প্রশ্ন আমার যেভাবে আসুক আমি কিন্তু পারবো। আচ্ছা, এবার বিয়ে নিয়ে একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরেন বলছে যে এই যে বাগদান শব্দটা, কি শব্দটা? বাগদান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? আচ্ছা, ক, খ, গ 3 নাম্বারটা আছে না? তাহলে কি করব আমি? বাক প্লাস দান, বাক প্লাস কি হবে? দান হবে। তাহলে এটা ব্যঞ্জন আর এটাও ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জন ব্যঞ্জন মিলেও কি হয়? ব্যঞ্জন শুনতে। তাহলে বুঝতে পারছি কিনা বলুন তো? যদি আমার কাছে আসে যে নিযন্ত, কি বলছে? এই নিযন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটা কি হবে? যদি আমাকে বলে যে নিযন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? খুবই সহজ, এই যে চ, ছ, জ 3 নাম্বারটা আছে, আমি করবো কি? 1 নাম্বারটা বসাবো, তাহলে কি হবে? নিচ, নিচ প্লাস বাকি যা আছে তাই। তাহলে এবার খেয়াল করেন, এই যে ব্যঞ্জন, এই যে স্বর, তাহলে ব্যঞ্জন স্বরে মিলে কোন সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি হয়। তাহলে দেখেন তো এইটা আপনার হচ্ছে কিনা বলুন তো? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছিল, এটা দিয়ে এখান থেকে শেষ করব। যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসছিল যে এইরকম, বাগাড়ম্বর, কি বললাম? বাগাড়ম্বর, ঠিক আছে, বাগাড়ম্বর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটা কি হবে? আচ্ছা, বাগাড়ম্বর, বাগাড়ম্বর। আচ্ছা ঠিক আছে, ক, খ, গ 3 নাম্বারটা আছে না? তাহলে বসাবো কি? বাক, আর বাকি যা আছে তাই। ওসব নেওয়ার কিছু দরকারই নাই, বাক। দেখেন তো ভাই ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে কিনা? একদম ইজিলি আপনার পুরো ব্যঞ্জন সন্ধিটা হয়ে গেছে কিনা? দেখেন হয়ে গেছে। এটার জন্য আমি আপনাকে কিন্তু নিয়ম কানুন বলে নাই, এটা এটা থাকলে এটা এটা এটা, একদম অটোমেটিক হয়ে গেছে। এবার আসেন সামনের দিকে একটু আগাই, ঠিক আছে, আগাইলে কি পাবো দেখি। এবার একটা লাইন লিখবো আমি, এই লাইনটা আমার সাথে সাথে লিখে ফেলেন। এবং আমি আগে কথা বলছি, আমি যখন লাইনটা লিখবো আপনার বুঝতে হবে না, বাংলা ব্যাকরণ বুঝতে হবে না, বোঝা লাগবে না, শুধু আমি যা লিখছি আমার সাথে সাথে রেসপন্স করবেন, ইনশাল্লাহ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে খেয়াল করেন, আমি একটা লাইন লিখলাম, লাইনটা লিখলাম এরকম, শব্দের মধ্যে যদি, ঠিক আছে, শব্দের মধ্যে, শব্দের মধ্যে যদি, শব্দের মধ্যে দ্বিতীয় ব্যঞ্জন মানে ডাবল ব্যঞ্জন লিখলাম, যে ডাবল, ইংলিশে লিখলাম একটু সহজ করে বোঝানোর জন্য, ঠিক আছে,
ডাবল শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে, শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে তবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন 26 ব্যাচ আছেন, খুবই মনোযোগ দিয়ে করেন, আপনার এই ক্লাস থেকে পুরো সন্ধি ক্লিয়ার হয়ে যাবে। তবে প্রথমটি উঠে গিয়ে খণ্ডত বসে, কিন্তু এ আবার কি, কিন্তু বিপদ আসলে সমস্যা। কিন্তু কি বলছি, ওকে ফাইন। তো লাইনটা আমি কি লিখেছি, যে শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে, শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে তবে প্রথমটি উঠে গিয়ে খণ্ডত বসে, কিন্তু বিপদ আসলে সমস্যা, কিন্তু বিপদ আসলে সমস্যা। লাইনটা কি বলেছি, শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে, আপনার বোঝাবো না, শুধু আমার সঙ্গে পড়ে যান। শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথমটি উঠে গিয়ে খণ্ডত বসে, কিন্তু বিপদ আসলে সমস্যা। এবার খেয়াল করেন, তার মানে আমি বললাম যে দুই যে ডাবল ব্যঞ্জন মানে কি, দ্বিত্ব ব্যঞ্জন দেখতে পান, দ্বিত্ব ব্যঞ্জন দেখতে পান, তাহলে ওইটা তুলে কি বসাবেন, খণ্ডীয়ত বসাবেন, খণ্ডত বসাবেন, বাকি যা আছে তাই আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে, আর কোনো কিছুর আপনার প্রয়োজন পড়বে না। এবার খেয়াল করেন, আসি, আমরা বললাম উল্লাস, আচ্ছা উল্লাস বললাম, উল্লেখ বললাম, ঠিক আছে, কল্লোল বললাম, বিপজ্জনক বললাম, বিপজ্জাল বললাম। আচ্ছা দেখেন তো প্রত্যেকটাতে ডাবল ব্যঞ্জন বা দ্বিত্ব ব্যঞ্জনটা আছে না, এটা থাকলে আপনি কি করবেন, এটা থাকলে প্রথমটা ওটা কিছু করা যাবে, প্রথমটাকে তুলে দিয়ে শুধু খণ্ডত বসাবেন। তা উল্লাস, এই যে প্রথমটাকে তুলে, প্রথম ল একটা তুলে দিয়ে উৎ প্লাস লাস, আমার হয়ে গেছে সন্ধি বিচ্ছেদ। উল্লেখ, প্রথমটা তুলে দিয়ে আমি খণ্ডত বসা দিলাম, শেষ। কল্লোল, কত প্লাস লোল, তাই না? আচ্ছা এবার এখানে একটু কথা আছে, যে আপনি কিন্তু লিখেছেন যে এই যে যদি কখনো বিপদ আসে, আপনি কিন্তু নিজেই লিখেছেন যে বিপদ আসলে কিন্তু সমস্যা, বিপদ আসলে কিন্তু সমস্যা, অর্থাৎ যদি কখনো বিপদ আসে তাহলে সমস্যা। বিপদজনক, বিপদ আসছে না, সো বিপদ শব্দের বানান যেহেতু দ দিয়ে, এই জন্য খণ্ডত না হয়ে এখানে হবে দ, এই জন্য বিপদজনকের সন্ধিবিচ্ছেদটা হলো বিপদ, বিপদ প্লাস জনক, বিপদ প্লাস জনক, ঠিক আছে। তাহলে বিপদ আসছে, বিপদ জাল, এখানেও বিপদ আসছে না, তাহলে কি হবে, বিপদ প্লাস জাল, ঠিক আছে। এবার খেয়াল করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে একটা প্রশ্ন আসছিল, যে এই রকম প্রশ্ন আসছিল যে উড্ডিন, উড্ডিন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে। দেখেন তো এত কিছু প্রয়োজন আছে, আপনি জানেন শব্দের মধ্যে ডাবল ব্যঞ্জন থাকলে প্রথমটা উঠে গিয়ে খণ্ডত আর বাকি যা আছে তাই, তাহলে কি হবে, ওই যে খণ্ডত বসাই দেন, উৎ প্লাস ডিন, উৎ প্লাস ডিন। এবার আমরা দেখি এর ব্যঞ্জন সন্ধি কিনা, যে খণ্ডত একটা ব্যঞ্জন, ড একটা ব্যঞ্জন, ব্যঞ্জন ব্যঞ্জন মিলেও কি হয়, ব্যঞ্জন সন্ধি হয়ে যায়। তাহলে আপনি আমাকে একটু বলেন তো ব্যঞ্জন সন্ধির এটাও আপনার ক্লিয়ার হয়ে গেছে না? দেখেন একেবারে আমি কিন্তু বলছি যে পুরো ক্লাসে আমি কোনো আপনাকে নিয়ম বলবো না, কোনো কিছু বলবো না, আপনি শুধু আমার কথা শুনে যাবেন, তাহলে ইনশাল্লাহ প্রপার একটা সন্ধি সম্পর্কে ধারণা আপনি পাবেন, ঠিক আছে। সো এবারে দেখি এরপরটা কি আছে। এরপর আরো মজার একটা বিষয়, যে এরপর আপনার কি লাগবে, আসলে এরপর আপনার কিছুই লাগবে না, এরপর শুধু আপনি লিখবেন যে 5, কি লিখলাম, 5 সমান ম। এ আবার কেমন জিনিস বললেন ভাই, 5 সমান ম, হ্যাঁ লিখেছি, কথা আছে, এইটা দিয়েই আপনার হয়ে যাবে, ঠিক আছে। 5 সমান কি বলেছি, 5 সমান বলেছি ম। এবার প্রশ্ন হলো যে 5 সমান ম মানে 5, এটা আবার কি ভাই, হ্যাঁ আমাদের বড়গুলার 5 নাম্বার বর্ণ আছে না, 5 নাম্বার বর্ণ আছে না, 5 নাম্বার বর্ণ কি, ক খ গ ঘ উ, তাই না, তারপর চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম, এগুলো 5 নাম্বার বর্ণ না। তার মানে একটু খেয়াল করেন, যদি 5 নাম্বার বর্ণগুলো কি কি, উ থাকে, ঠিক আছে, ইয় থাকে, তারপর যদি দেখেন মূর্ধন্য, দন্তন্য, ম, এর সাথে আমি অনুস্বার যোগ করলাম, এইটা থাকলে আর কিছু লাগবে না, চোখ বন্ধ করে আপনি ম বসাই দিবেন, চোখ বন্ধ করে কি বসাবেন, চোখ বন্ধ করে ম বসাই দিবেন, মানে এগুলো সবগুলো কিন্তু 5 নাম্বার বর্ণ। এই জন্য আমি একটা ছোট্ট একটা শব্দ লিখেছি, কি লিখেছি, শব্দটা লিখেছি আমি
5 সমান ম। 5 সমান কি লিখেছি ম, অর্থাৎ 5 নম্বরটা যদি থাকে চোখ বন্ধ করে আমি কি করব, ম বসাই দিব। কিভাবে এবার খেয়াল করেন, যেগুলা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায় আসছে, ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখি। ওকে, সংলাপ, সম্মান, সন্ধান, শঙ্কা, শঙ্কিত, ঠিক আছে, সংবরণ, সন্ধি। মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একবার প্রশ্ন করছিল যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আপনার এত কিছু লাগবে না, আপনি জানেন কি 5 সমান সমান ম, আপনি জানেনটা কি যে 5 সমান ম, অর্থাৎ যদি আপনি 5 নাম্বারটা দেখবেন চোখ বন্ধ করে ম বসে দেবেন। আচ্ছা, ত থ দ ধ দন্তন্য, তার মানে এখানে দন্তন্য পাইছেন না আপনি, এই যে তোমার সন্ধি, তাহলে দন্তন্য জায়গায় ম হবে, তাহলে সম প্লাস তি। এবার বুঝতে পেরেছেন কি যে কিভাবে হলো এই যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ। এবার গেল সংবরণ, অনুস্বার আছে না, অনুস্বার থাকলে কি হয় আপনি নিজেই জানেন যে যদি আপনি দেখেন যে অনুস্বার আছে তাহলে কি করবো, ম বসাই দেবো, তাহলে কি হবে সং প্লাস বরণ, সং প্লাস বরণ হয়ে গেছে অটোমেটিকই। কিন্তু আপনার অনুস্বার থাকলে কি হয়ে যাবে, ম হয়ে যাবে, তাহলে কি হবে সম প্লাস কি হয়ে যাবে বরণ, শেষ হয়ে গেছে। তারপর যদি আপনার এখানে যদি আমি প্রশ্ন করি এরকম যে শঙ্কিত শব্দটা অনেক কঠিন, শঙ্কিত শঙ্কিত অনেক কঠিন শব্দ, কিন্তু 5 নাম্বারটা আছে না, 5 নাম্বার থাকলে কি হয় ম হয়, তাহলে সম প্লাস কিত, শেষ আমার সন্ধি বিচ্ছেদ, ব্যঞ্জন সন্ধি আমার লাগবে না কত কিছু। শঙ্কা, যত কঠিন শব্দ তত আরামে সন্ধি বিচ্ছেদ হবে, যত কঠিন লাগবে শব্দ সন্ধি বিচ্ছেদ তত আরাম হবে। শঙ্কা অনেক জটিল শব্দ, কিন্তু আমি জানি ম থাকলে কি হয় ম হয়, তাহলে কি হবে সম প্লাস কি হয়ে যাবে কা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে খেয়াল করেন সন্ধান, এই যে দন্তন্য আছে তাহলে কি হবে সম প্লাস ধান, সম প্লাস কি হয়ে যাবে ধান হয়ে যাবে। সম্মান তাহলে কি হবে সম প্লাস মান, সম প্লাস কি হয়ে যাবে মান হয়ে যাবে। সংলাপ, অনুসার আছে সম প্লাস লাভ হয়ে যাবে। তাহলে এবার একটু খেয়াল করেন তো, এই যে সন্ধি বিচ্ছেদগুলো আপনি করলেন, আমি করলাম, আমি কি একটা স্লাইডও পড়াইছি যে এইটা এটা থাকলে এটা হয়, এই স্লাইডে পরে এই স্লাইড, কোন স্লাইড বলেছে, আমি কিন্তু কিছুই বলি নাই, আমি আপনাকে শুধু সরাসরি বলেছি এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। নিয়ম কানুন ছাড়াও সন্ধিটা শেখা যায়, ব্যাকরণ। মানে আপনি তো অ্যাডমিশন পরীক্ষার্থী, বা আপনি অ্যাডমিশন যখন দিবেন আপনার কাছে তো এত সময় নাই যে হচ্ছে আমি একদম সব মুখস্থ করব, এত মুখস্থ করে তো আমি আসলে পারবো না। সো আমাকে সিস্টেমে যেতে হবে, যে যত সৃজনশীল উপায় শিখবে তারপর তত মনে থাকবে, আর এগুলা মুখস্থ করে আমার মনে থাকবে না। সো আমি মুখস্থের বাইরে গিয়ে টেকনিকে দেখেন অটোমেটিক হয়ে গেছে। এখন যদি আমি আপনাকে বলি, ধরেন আমি উত্তর, আপনি এখানে পজ করবেন, ঠিক আছে, পজ করে আমি উত্তর বলার আগেই কমেন্ট করবেন সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কি, উত্তর করেন তো আপনি। এবার দেখেন সম অনুসার আছে সম প্লাস সার, তো আমার কি সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে কিনা বলুন তো, আমার একেবারেই কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়ে গেল। এবার খেয়াল করেন ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আরেকটা আছে, তারপর আমরা এখানে স্বর সন্ধিতে চলে যাবো। ব্যঞ্জন সন্ধির আরেকটা বিষয় কি, সেটা হলো যদি আপনি দেখেন এরকম পান যে চ ছ থাকলে একদম ইজি একটা বিষয়, যে চ ছ, আচ্ছা চ ছ থাকলে, চ ছ থাকলে চ উঠে যাবে, চ উঠে যাবে, চ ছ থাকলে কি হবে চ উঠে যাবে, শেষ। কিভাবে, আমি বললাম প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, ঠিক আছে। ধরেন আমি শব্দগুলো লিখে ফেলি আগে, আমি বললাম অনুচ্ছেদ, বারবার করে যেগুলো আসে, আমি বললাম বিচ্ছেদ, বিচ্ছেদ, আমি বললাম পরিচ্ছায়া, পরিচ্ছায়া, ঠিক আছে। আমি বললাম হলো, আচ্ছা এই কটাই লিখলাম, হ্যাঁ। এবার আপনি তো জানেন যে চ ছ যদি থাকে তাহলে কি উঠে যাবে, চটা উঠে যাবে, আর বাকি যা আছে তাই থাকবে, আমার সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। কিভাবে ব্যঞ্জন সন্ধি, এটা দেখো প্রতি প্লাস ছবি, তার মানে প্রতিচ্ছবি, চ আর ছ যুক্ত আছে না, তাহলে কি হবে প্রতি প্লাস, প্রতি প্লাস কি হয়ে যাবে ছবি হয়ে যাবে। এবার খেয়াল করি এটা ব্যঞ্জন সন্ধি কিনা প্রমাণ করি। আচ্ছা, প্রতি শেষে কি আছে ই, মানে কি স্বর, আর ছতে কি ব্যঞ্জন, তার মানে আপনি যদি দেখেন যে স্বর প্লাস ব্যঞ্জন হয়,
স্বর প্লাস ব্যঞ্জন হয়, তবুও সেটা কি হয়? ব্যঞ্জনে। অর্থাৎ আপনি জানেন যে ব্যঞ্জন থাকলে ব্যঞ্জন সন্ধি। এখন আপনি এগুলো সবই পারবেন, কারণ কি দুর্বার ভাই বলছে যদি চ ছ থাকে তাহলে চ উঠে যাবে, তাহলে অনু প্লাস কি হবে? অনু প্লাস ছেদ হবে। অনু প্লাস কি হবে? ছেদ হবে। আচ্ছা এবার খেয়াল করুন বিচ্ছেদটাতে কি হবে? বি প্লাস ছেদ, বি প্লাস কি হয়ে যাবে? বি প্লাস ছেদ হয়ে যাবে। আচ্ছা পরিচ্ছায়া কি হবে? চ ছ আছে না, চটা তুলে দেন, তাহলে পরি প্লাস ছায়া, পরি প্লাস কি হয়ে যাবে? ছায়া। এখন আমাকে বলেন তো ভাই, যে আপনার এই সন্ধির যেটা আপনি আজকে এভাবে ক্লাস করছেন, আজীবন মুখস্থ করেছেন না? মুখস্থ ছাড়াও সন্ধি, শুধু সন্ধি না, আমি আপনাকে কথা বলছি যে বাংলা ব্যাকরণে যত প্রকৃতি প্রত্যয় আছে, সমাস আছে, নত্য সত্য বিধান আছে, যাই আছে, আপনি কিন্তু এইটা অবশ্যই একদম মুখস্থ করা ছাড়াই শিখতে পারবেন, ইজিলি শিখতে পারবেন। সো আপনার কাছে আমার চাওয়াটা হলো আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করেন, আপনার সন্ধির আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ফাইন, ওকে ফাইন। সো সামনের দিকে একটু আগাই, তাই না? আরেকটা মজার জিনিস আছে এখানে। যদি আমরা দেখি এরকম, যদি আমরা দেখি যে এইরকম দেখতে পাই যে স প্লাস ট আর স প্লাস ঠ। আচ্ছা দেখেন, যদি দেখেন যে যুক্ত আকারে স প্লাস ট আছে, এটাকে আরেকটু ভাঙি, স প্লাস ট, আর এটাকে ভাঙতে পারি কি? স প্লাস ঠ। আচ্ছা এরকমই তো, তাই না? যদি আমি দেখি স প্লাস ট আছে, স প্লাস ঠ আছে, তাহলে এই ট এর জন্য ভালো করে খেয়াল করেন, আমার কিছুই করা লাগবে না, সন্ধি একটু সিস্টেমে না শিখলে বের করতে পারবেন না কিন্তু। তো স প্লাস ট আছে, তাহলে এই ট এর জন্য আমি দিব ত, আর ঠ এর জন্য দিব থ। তাহলে একবার একটু দেখে নেই, স প্লাস ট যদি থাকে, স প্লাস ট যদি ভালো করে খেয়াল করেন, যদি আপনার কাছে স প্লাস ট থাকে, তাহলে ট এর জন্য নিবেন ত, আর ঠ এর জন্য নিবেন থ। ঠিক আছে, আর বাকি সব যাই থাকবে তাই থাকবে। ধরুন আমি বললাম হচ্ছে বৃষ্টি, যেমন অ্যাডমিশনে প্রায় প্রশ্নটা আসে যে বৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ থেকে বৃষ্টি, উচ্চারণ করেন বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। তাহলে স আর ট যুক্ত আছে না, যুক্ত থাকলে কি হবে? বৃষ, বৃষ প্লাস ট আছে না, কি হবে? বৃষ প্লাস টি, আমার দরকার নাই। যদি প্রশ্ন আসে নষ্ট, কি বলছে? নষ্ট। ঠিক আছে, নষ্ট আছে, দেখেন তো স আর ট যুক্ত আকারে আছে না, তাহলে এই জায়গায় আমি শুধু বাকি সব ঠিক রাখবো, নস প্লাস কি হবে? ত হয়ে যাবে, কারণ কি ট আছে। আমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এবার খেয়াল করেন, পরীক্ষায় যদি আমার আসে ষষ্ঠ, কি আসে? ষষ্ঠ, তাহলে এবার খেয়াল করি, তাহলে কি হবে? ঠ আছে না, তাহলে জায়গায় শুধু থ দিব, সস প্লাস থ, সস প্লাস থ। আমি কি বুঝতে পেরেছি? এটা ভালো করে খেয়াল করেন তো, আমি বুঝতে পেরেছি কিনা আমার ক্লিয়ার হচ্ছে। এখন যদি আমার প্রশ্ন আসে, যে ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষা আসছে, কৃষ্টি, এই কৃষ্টি শব্দের, এই কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? কৃষ্টি শব্দের সঠিক সন্ধি, আচ্ছা ভালো করে খেয়াল করেন তো, কৃষ্টি, 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 আচ্ছা শ ট আছে না, তাহলে সবই ঠিক হবে, কৃষ প্লাস ট এর জন্য তি। দেখেন তো আমি সন্ধি বিচ্ছেদ পারছি কিনা। এখন যদি আমি প্রমাণ করবো এটা কোন সন্ধি, আচ্ছা শয়ের নিচে হসন্ত আছে না ব্যঞ্জন, আর ত আছে না ব্যঞ্জন, দুইটা ব্যঞ্জন মিলে কোন সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি হচ্ছে। এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। দেখেন তো আপনার এই যে আমি কয়েকটা মিনিট আলোচনা করেছি, আপনার ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি ক্লিয়ার হয়ে গেছে, একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। নিপাতন সিদ্ধ কিছু আছে, আমি শেষে একটা ছন্দ দিয়ে নিপাতনের সিদ্ধটাও ক্লিয়ার করে দিব। ঠিক আছে, সো দেখেন তো একেবারে ক্লিয়ার হয়েছে না? ব্যঞ্জন সন্ধি আমার কাহিনী এখানে খতম। তাহলে আমি শেষ করলাম কি? আমি শেষ করলাম হচ্ছে বিসর্গ, সব থেকে কঠিনটা, একদম 1 মিনিটেই। তারপর এটা শেষ করলাম একটু সময় নিয়ে, কি? ব্যঞ্জন। তাহলে হারাধনের 3টা ছেলে, বাকি রইল কে বলেন তো? বাকি রইল কি? স্বরসন্ধি। এবার আমরা স্বরের জায়গাতেই যাব। এবার আমরা কোথায় যাব? স্বরের জায়গাতেই যাব। ওকে ফাইন। ওকে, তাহলে আমি লিখে ফেলি স্বরসন্ধি। কি লিখব? স্বরসন্ধি, স্বরসন্ধি, স্বরসন্ধি। আচ্ছা, আমরা যখন ব্যঞ্জন সন্ধি লিখেছিলাম, তখন একটা জিনিস কিন্তু দেখেছিলাম। তখন কি দেখেছিলাম? তখন দেখেছিলাম যে 3টা উপায়ে ব্যঞ্জন হইতে পারে। স্বর প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর সমান ব্যঞ্জন, আবার ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন। কিন্তু স্বরসন্ধি হইতে পারে শুধু একটা উপায়। এটা কি? এটা হইতে পারে এইভাবে, লাইনটা মজার সুরে মনে রাখতে পারেন, যে এভাবে লিখতে পারেন যে স্বরে স্বরে, ঠিক আছে, স্বরে স্বরে, স্বরে স্বরে স্বরসন্ধি হয়। স্বরে স্বরে কি হয়? স্বরে স্বরে
স্বরসন্ধি হয়। স্বরে স্বরে কি হয়? স্বরসন্ধি হয়। অর্থাৎ আরো সহজ করে যদি বলি, দুই পাশে যদি স্বর থাকে, অর্থাৎ স্বর প্লাস স্বর, ঠিক আছে, দুই পাশে যদি স্বর থাকে তাহলে আমি তাকে বলবো স্বরসন্ধি, তাই না? যে ঠিক যেরকম ভাবে ইতি প্লাস আদি আপনি আজীবন মুখস্থ করছেন, ইত্যাদি সমান হলো ইতি প্লাস আদি, কেমন হয়েছে আপনি নিজেও জানেন না, শুধু মুখস্থ করছেন। এই যে ইতির ই, আদির আ, দুই পাশে কি আছে? স্বর আছে, তাই স্বরসন্ধি। এবার আসে আমরা স্বরসন্ধি ছাড়া কেমনে শিখতে পারি, স্বরসন্ধি মানে নিয়ম কানুন ছাড়া কেমনে হইলো এগুলো শিখতে পারি। শুধু মনে রাখেন দুই পাশে স্বর থাকলে কি হয়? স্বরসন্ধি হয়। সো এবার প্রথমেই স্বরসন্ধির প্রথমেই আমি যেটা লিখবো সেটা হচ্ছে জফলা। কি? জফলা, ঠিক আছে। যদি জফলা থাকে তাহলে এইভাবে ই বা দীর্ঘ ইকার ই কার প্লাস যা আছে তাই, এটা লিখবো আমি, আমার দরকার নাই অন্য নিয়ম, আমি নিয়মও লিখবো না। তাহলে যদি কোথাও জফলা দেখতে পাই তাহলে ই কার দিব আর বাকি যা আছে তাই। আর যদি থাকে জয়ের উপরে রেফ, ভালো করে খেয়াল করেন, আর যদি আমি দেখি যে জয়ের উপর রেফ আছে, যদি আমি দেখি যে জয়ের উপর রেফ আছে, তাহলে আমি চোখ বন্ধ করে রিকার বসাই দিব। তাহলে দুইটা জিনিস আবার একটু বলে দিই, ভালো করে খেয়াল করেন। যদি দেখতে পান আপনি জফলা আছে, কি আছে? জফলা আছে, তাহলে ই কার নিবেন আর বাকি যা আছে তাই থাকবে। ই কার নেবেন আর বাকি যা আছে তাই থাকবে। আর যদি জয়ের উপর রেফ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে রি বসাবেন। সেক্ষেত্রে কি বসাবেন? রি বসাবেন। কিভাবে? এবার খেয়াল করি। ধরেন আপনি যেটা মুখস্থ করছেন এইটাতে আমি গেলাম ইত্যাদি। আমি জানি আপনি পারেন, কারণ কি আপনি মুখস্থ করছেন। আচ্ছা, এবার খেয়াল করেন তো, ইত্যাদি, তাই না? আচ্ছা দেখেন তো এখানে জফলা আছে না? জফলাটা কার সাথে আছে? ভালো করে খেয়াল করেন, জফলা কার সাথে আছে? তয়ের সাথে আছে। আমি বলেছি জফলা থাকলে যার সাথে জফলা তার আগে ই কার, বাকি যা আছে তাই। তাহলে তয়ের সাথে জফলা না, তয়ের আগে আমি কি নিব? ই কার নিয়ে নিব। এই যে ই কার নিয়ে নিলাম, আর বাকি যা আছে আ দি, বাকি যা আছে তাই, আ আছে দি আছে তাই। বুঝতে পারছেন? এবার আমি লিখলাম হচ্ছে, ধরেন আমি লিখলাম প্রত্যন্ত। দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে 8-এ মনে হয় প্রত্যন্ত। আচ্ছা, প্রত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? আচ্ছা দেখেন তো জফলা আছে না? কার সাথে জফলা আছে? জফলাটা তয়ের সাথে আছে, তাহলে কি হবে? প্রতি, ঠিক আছে, প্রতি প্লাস অন্ত, তাহলে প্রতি প্লাস অন্ত হবে, কারণ কি তয়ের সাথে জফলা তারা এবার খেয়াল করেন, আমি বললাম নদ্যম্বু, তাই না? খেয়াল করেন, নদ্যম্বু কঠিন একটা শব্দ, নদ্যম্বু। আচ্ছা, বলেছে যে নদ্যম্বু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটা কি হবে, তাই না? আচ্ছা দেখেন তো দয়ের সাথে জফলা আছে না? তাহলে ই কার নিব, নদী বানান দীর্ঘ ই কার, তাই দীর্ঘ ই নিলাম, প্লাস নদ্য অ আছে, নদী প্লাস অম্বু, আমার হয়ে গেছে। এখন আমাকে যদি বলো হচ্ছে যে বলো অত্যন্ত, কি বলছে? অত্যন্ত বলেছে, অত্যন্ত। আচ্ছা দেখেন তো জফলা আছে না? জফলা থাকলে কি হয়? যার সাথে জফলা তার আগে ই কার, বাকি যা আছে বসাই দিব, তাহলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? তয়ের সাথে জফলা আছে, তাহলে কি করব? অতি, তাই না? অতি প্লাস অন্ত, শেষ। অতি প্লাস অন্ত, শেষ। ওকে, সো এবার একটু খেয়াল করি আমরা ভালো করে, এবার আর একটু দেখি। হ্যাঁ, যদি আমাকে বলে যে এইরকম যে প্রত্যাবর্তন, ধরেন শব্দটা বলেছে যে প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমি জানি এখানে জফলা আছে, তাহলে যার সাথে জফলা তার আগে কি নিব? ই কার, তাহলে প্রতি, আর বাকি যা আছে চোখ বন্ধ করে বসাই দিব। এবার খেয়াল করেন প্রত্যেকটা স্বরসন্ধি, প্রতি কি আছে? ই আছে, আবর্তনের আ আছে, তারপরে এই যে অতি, অতির ই আছে, অন্তের অ আছে, তার মানে কি দুই পাশে স্বর থাকলে স্বরসন্ধি হয়। এখন যদি আপনাকে বলে, ধরেন আরেকটু শব্দ থেকে যদি আপনাকে বলে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 22 সালে, যে এই যেভাবে জিজ্ঞেস করলো যে ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? ব্যর্থ শব্দের, তাই না? ব্যর্থ শব্দের জফলা কার সাথে আছে? বয়ের সাথে, তার আগে ই কার নিয়ে নেন, এই যে বি, ব্যর্থ, আর অ আছে না, বি প্লাস অর্থ, শেষ আমার সন্ধি বিচ্ছেদ। কঠিন শব্দ কিন্তু আমি পারছি কিনা? আমি কিন্তু খুব ইজিলি পারছি। তারপরে প্রশ্ন ধরুন আসলো যে ব্যবস্থা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে এটা হবে যে বি প্লাস অবস্থা, জফলা বয়ের সাথে আছে না, বি প্লাস অবস্থা। দেখেন তো এখানে আছে ই, এখানে আছে অ, দুই পাশে স্বর থাকলে কোন সন্ধি হয়? স্বরসন্ধি হয়। আমি কি আপনাকে নিয়ম বলেছি এটা মুখস্থ করেন? এর আগ পর্যন্ত মুখস্থ করে দেন, বি প্লাস অর্থ, বি প্লাস অর্থ মুখস্থ, বি প্লাস লাগবে না। সন্ধি বা ব্যাকরণের যারা অ্যাডমিশন, আমি আবারও বলছি, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী দিবেন বা পরীক্ষার্থী আছেন বা যে কোনো কিছুর জন্য সন্ধি শিখতে চান বা ব্যাকরণ শিখতে চান, আপনি কখনো মুখস্থের ধার ধারবেন না।
এগুলা মুখস্থ লাগে না, মুখস্থ করলে আমরা ভুলে যাওয়ার, আমরা মুখস্থ করি কেন, যাতে মানে মুখস্থ করলে ভুলে যাবে, এটা স্বাভাবিক। তো এই প্রবণতা থেকে বের হওয়ার জন্য আমি বলি যে মুখস্থটা একটু বাদ দিয়ে হলেও আপনি ভালো করে এটা আয়ত্ত করে ফেলেন, পারবেন ইনশাল্লাহ। আবার আচ্ছা, এবার খেয়াল করেন, দেখেন তো সামনের দিকে কি আছে। আমি আরেকটা জিনিস আপনাকে লিখেছিলাম, আপনার মনে আছে যে জয়ের উপরে যদি রেফ থাকে, যদি আমি দেখি যে জয়ের উপরে, যদি আমি দেখি যে কার উপরে, যে বলেছিলাম আপনাদেরকে, যদি আমি দেখি যে এইরকম যে জয়ের উপরে রেফ আছে, জয়ের উপরে কি আছে, রেফ আছে, তাহলে জয়ের উপরে রেফ থাকলে আমি কি করব, ওই এটা বসাই রি বসাই দেবো। এবার খেয়াল করেন পর্যন্ত, তাই না, আমি কয়েকটা যেগুলো বিগত বিশ্ববিদ্যালয় আসছে লিখে ফেললাম পর্যন্ত, আমি লিখলাম পর্যালোচনা, পর্যালোচনা, ঠিক আছে। আমি লিখলাম হচ্ছে উপরযুক্ত, উপরযুক্ত। এখন শব্দগুলো যদি আমি ভাবি তাহলে কঠিন লাগবে, কিন্তু আমি কঠিনের বাইরে চলে যাই, আমার দেখি এটা ছাড়া সহজে পারি কিনা। আচ্ছা পর্যন্ত, একটা জিনিস তো আপনাকে বলেছিলাম, যদি জয়ের উপর রেফ থাকে, ঠিক আছে, জয়ের উপর রেফ থাকে, তাহলে কি করবো, আমি রি বসাই দিব, তাই না, ওইটা তুলে শুধু রি বসাই, তাহলে পরি প্লাস বাকি যা আছে তাই অন্ত। আমার তো মুখস্থ করার দরকার নাই ভাই, আমি তো মুখস্থ যাবই না, মুখস্থ ছাড়াই পারবো। পর্যালোচনা, জয়ের উপর রেফ আছে না, তাহলে কি হবে, রি হবে, তাহলে পরি, পরি প্লাস কি হবে, পরি প্লাস আলোচনা, পরি প্লাস কি হবে, আলোচনা হবে। ওকে ফেলুন, উপরযুক্ত, তাই না। আচ্ছা দেখেন তো এই যে শব্দটা খেয়াল করেন, জয়ের উপরে কি আছে, রেফ আছে, তাহলে এটা তুলে আমি কি বসাবো, শুধু রি বসাই দিব, তাহলে কি হবে, উপরি প্লাস উক্ত, উপরি প্লাস কি হবে, উক্ত। এখন আমি স্বরসন্ধি কিনা যদি প্রমাণ করতে চাই, এখানে কি আছে, ই আছে, এখানে উ আছে, দুইটাই স্বর, দুইটা স্বর মিলে কি হয়, স্বরসন্ধি হয়। ভালো করে খেয়াল করেন তো, এই যে তখন পড়ালাম নিয়মকানুন পড়েন, আপনি এমনি পারবেন এখন, ঠিক আছে। সো এটা আশা করি আপনার একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে স্বরসন্ধির ক্ষেত্রে আরেকটা মজার বিষয় আছে, সেটাও আমরা ইজিলি শিখতে পারবো। আমরা শিখছিলাম কি, জফলা থাকলে ইকার প্লাস বাকি যা আছে তাই। এবার আমরা দেখি যে এরপরে আমরা কোথায় যেতে পারি। আচ্ছা এভাবে লিখে ফেলেন, আমার সাথে সাথে লিখবেন, হ্যাঁ, বফলা যদি থাকে, বফলা যদি থাকে তাহলে উকার, হ্যাঁ, উকার প্লাস বাকি যা আছে তাই, বাকি যা আচ্ছা তাই। তার মানে কোথাও যদি আমি বফলা দেখতে পাই, কোথাও যদি আমি বফলা দেখতে পাই, তাহলে বফলাটা তুলে উকার দিব, আর বাকি যা আছে তার মানে আর কিছু দরকার নাই। ধরেন এবার বললাম হচ্ছে অল্প অল্প করে প্রেমের গল্প, স্বল্প, কি বললাম, স্বল্প প্রেম, স্বল্প, আমার বেশি কিছু দরকার নেই, শব্দ কঠিন, সন্ধি বিচ্ছেদ কেমনে হবে, এমনে না অমনে, কোনো কিছু লাগবে না। আপনি শুধু এতটুকু মনে রাখছেন যে দুর্বার ভাই কি বলছে, দুর্বার ভাই বলছে বফলা থাকলে উকার, বফলা থাকলে উকার, আর বাকি যা আছে তাই, আমার আর কিছু দরকার নাই। আচ্ছা স্বল্প, তাই না, এখানে দেখেন তো বফলা কার সাথে আছে, শয়ের নিচে আছে না, তাহলে উকার দিব, আর বাকি যা আছে তাই বসাই দিব, তাহলে কি হবে, সু, উকার দিলাম, আর বাকি যা আছে অল্প প্লাস তাই, ঠিক আছে, আর কিছু প্রয়োজন নাই। এখন আমি বললাম হচ্ছে, ধরেন আপনাকে আমি বললাম যে অন্যয়, অন্যয় বললাম, তারপর বললাম আপনাকে অন্বিত বললাম, আমি বললাম মন্বন্তর বললাম, ঠিক আছে। যেটাই বলি আমি আপনাকে, যখন আমি বলছি অন্যয়, দেখেন তো বফলা আছে না, যার সাথে, ভালো করে খেয়াল করেন, একটা শব্দ মনে রাখবেন, যার সাথে বফলা তার নিচে উকার দিলে বাকি যা আছে তাই, অন্যয়, নয়ের সাথে বফলা, নয়ের নিচে আমি উকার দিব, আর বাকি যা আছে অনু প্লাস অয়, শেষ, আমার হয়ে গেছে সন্ধি বিচ্ছেদ। অন্বিত, তাহলে নয়ের সাথে বফলা, তাহলে অনু প্লাস কি হবে, অনু প্লাস ই তো, ঠিক আছে। মন্বন্তর, তাহলে নয়ের সাথে বফলা, তাহলে কি মনু প্লাস অন্তর, শেষ। সৌন্দর্য আপনি ভালো পারেন তো, এখন দেখেন তো নিয়মকানুন ছাড়া হচ্ছে কিনা, খুবই ইজিলি সহজভাবে সুন্দর করে কিন্তু আপনার হয়ে গেছে। আচ্ছা এবার খেয়াল করি, ঠিক আছে, এবার একটু খেয়াল করি, এটা পারলাম তাই না। এবার চারটা বিষয় আছে যেখান থেকে প্রশ্ন আসে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বরসন্ধি, ঠিক আছে। ওকে, কোনটা, এই যে দেখেন আমি বলে দিচ্ছি, এক নাম্বারটা হচ্ছে অয়, অয় সমান একার প্লাস এক্সট্রা, লিখে ফেলাম, এক্সট্রা লিখলাম, হ্যাঁ, আয় সমান উইকার প্লাস এক্সট্রা,
তারপর 3 নম্বর লিখলাম হচ্ছে অব, উকার প্লাস এক্সট্রা, আব, এক্সট্রা। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করি যে এই যে জাস্ট আপনি শুধু মনে অয় সমান সমান এ কার প্লাস বাকি যা আছে তাই, আই সমান সমান উই কার প্লাস বাকি যা আছে তাই, অব সমান সমান ও কার প্লাস যা আছে তাই, আব সমান সমান ও কার প্লাস। অর্থাৎ যদি আমি দেখি সন্ধি বিচ্ছেদ করার সময়, ভালো করে খেয়াল করেন, সন্ধি বিচ্ছেদ করার সময় যদি দেখি অয় আসছে তাহলে আমি এ কার দিব বাকি যা আছে তাই, আয় আসছে ওই কার দিব বাকি যা আছে তাই থাকবে, অব আসলে ও কার থাকবে বাকি যা আছে তাই, আব থাকলে ও কার প্লাস যা আছে। এখন খেয়াল করেন কেমনে আমি এটা করবো, তাই না? ধরেন আমি বললাম নয়ন, নয়ন, আমি বললাম চয়ন, নয়ন এবং চয়ন উচ্চারণ করেন নয়ন, নয়ন, চয়ন, চয়ন, নয়ন, নয়ন, চয়ন, নয়ন, নয়ন। অয় আসে না, তাহলে অয় আসলে কি করবো? নে, নে, এ কার নিব ওই যে এ প্লাস বাকি যা আছে তাই, আমার হয়ে গেছে স্বরসন্ধি। চয়ন, চয়, অয় আছে তাহলে কি হবে? চে, এই কারণে নিব বাকি যা আছে তাই, আমার কিছুর আর ঘোরাঘুরি প্রয়োজন না। এবার খেয়াল করেন আমি যদি বললাম নায়ক, কি বললাম? আচ্ছা নায়ক, ঠিক আছে, নায়ক। আচ্ছা, তারপর বললাম হচ্ছে গায়ক। আপনি তো এর আগে মুখস্থ করছেন নায়ক সমান সমান নই প্লাস হোক, গায়ক সমান সমান গই প্লাস হোক। আপনার মুখস্থ প্রয়োজন নাই, আপনার মুখস্থ করতে হবে না। কিভাবে? নায়ক, 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 আয় আছে না, তাহলে কি করবে? নই প্লাস অক, নই প্লাস অক। আচ্ছা গায়, ওই আছে না, তাহলে কি করবো? গই, ওই কার নিব বাকি যা আছে তাই। তার মানে আমার কিন্তু দুইটা হয়ে গেল। মাথায় রাখতে হবে ওই আসলে এই কার, আয় আসলে ওই কার। এবার খেলাম অব। আচ্ছা উচ্চারণ করেন তো আপনি শুধু ভবন, আপনি উচ্চারণ করেন ভবন, 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 ভব, ভব, অব, ভবন। উচ্চারণ করার সাথে সাথে ক্লাসটা যখনই করবেন উচ্চারণ করবেন ভবন, ভব, ভব। অব আসছে না, অব আসলে কি করবো আমি? ও কার দিব আর বাকি যা আছে তাহলে ভো প্লাস অন, শেষ। আমি বললাম পবন, কি বললাম? পবন, 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 পব, পব, পব। অব আসছে না, তাহলে কি করো আমি? পো প্লাস অন, ঠিক আছে? আশা করি বুঝতে পারলাম, তাই না? এবার খেলাম আব আসলে কি ও কার দিব বাকি যা আছে তাই থাকবে। যখন আমি প্রশ্ন আসে বারবার, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, নাবিক, নাবিক, উচ্চারণ করার সাথে নাবিক, নাব, 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 নাব। তাহলে আব আসছে না, কি করবো আমি? ও কার নিব, নৌ প্লাস ইক। প্রশ্ন আসছে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে যে ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? ভাবুক, ভাব, 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 ভৌ, ভাব। তাহলে ও কার হবে, কি হবে? আব আসছে না, ও, তাহলে ভৌ প্লাস বাকি যা আছে তাই উ। দেখেন তো আপনার এই সন্ধি বিচ্ছেদগুলো এর আগে মুখস্থ করতেন, মুখস্থ ছাড়া আপনি পাচ্ছেন কিনা। যদি আপনি পেরে থাকেন ক্লাসটা ছড়াই দিবেন, শেয়ার দিয়ে দিবেন, আপনার টাইম লাইনে রেখে দেবেন। ইনশাল্লাহ যে কোনো সময় দেখলে আপনার অ্যাডমিশনের প্রস্তুতিতে খুব কাজে লাগবে আপনার। আমি তো বললামই শুধু সন্ধি না, যে কোনো টপিকে আপনার ইজি লাগবে, আমি এতটুকু আপনাকে নিশ্চয় দিতে পারি, বলে দিতে পারি। ঠিক আছে, এতটুকু মানে জাস্ট মনে রাখবেন, যদি কখনো অয় আসে তাহলে এ কার প্লাস বাকি যা আছে তাই, যদি আয় আসে ওই কার প্লাস বাকি যা আছে তাই, অব যদি আসে ও কার প্লাস যা আছে তাই, আব যদি আসে ও কার প্লাস যা আছে। ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম, ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে যে এই রকম, পরীক্ষায় প্রশ্ন আসছে যে, যদি দেখেন পরীক্ষায় প্রশ্ন আপনার আসছে গবাদি, কি আছে পরীক্ষা প্রশ্ন? গবাদি। ভালো করে খেলাম তো, গব, গব, অব আসছে না, তাহলে কি করবো? অব আসলে কি ও কার হয়, তাহলে গো প্লাস আ দি। আমার কিন্তু এটা হয়ে গেছে। আশা করি আমরা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছি। এবার বেশ কিছু জায়গায় একটা সমস্যা আছে যে মাঝে মাঝেই দেখবেন যে কোনো জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে নিপাতনে সিদ্ধ সন্ধি থেকে। ঠিক আছে, নিপাতনে সিদ্ধ, আমি আপনাকে একদম সহজ করে নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, সিদ্ধ সন্ধিগুলা লিখে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। এগুলো আপনার ইজিলি শিখতে পারবেন, তাহলে আপনি নিপাতনে সিদ্ধ আপনার ক্লিয়ার হয়ে যাবে। সন্ধি তো আপনি দেখছেন যে নিয়ম ছাড়া কেমনে পড়া যায়, নিয়মের বাইরে আসলে ওইটা কেমনে শিখবেন ওইটা আপনাকে আমি বলে দিচ্ছি।
তো নিপাতনে সিদ্ধ সন্ধি মানে কি, আপনার হচ্ছে যে সকল সন্ধি আপনার নিয়ম বহির্ভূত, নিয়মের বাইরে, অর্থাৎ নিয়ম দিয়ে আপনি তাকে বিচ্ছেদ করতে পারবেন না। এটাও মনে রাখার কৌশল আছে, সেই কৌশলটা বলে দিচ্ছি যে পতঞ্জলীয় মনীষা নিপাতন সিদ্ধ সন্ধি, পতঞ্জলীয় প্রশ্ন কিভাবে আসে, বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন প্রশ্ন আসবে, নিচের কোনটা নিপাতনে সিদ্ধ সন্ধি, নিচের কোনটা নিপাতন সন্ধি, এটা কোন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বর ব্যঞ্জন। তাহলে এটা কেমনে শিখবো, যে পতঞ্জলীয় মনীষা আশ্চর্য হয়ে, একটা লাইন লিখেছে, পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর তাকায়, সে সময় তস্করকে চেনে ফেলে। তস্কর মানে কি জানেন? তস্কর মানে হলো চোর। তস্কর মানে কি? চোর। আমরা যদি বিভীষণের প্রতি মেঘনাদ পাই তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? চোর। গত বৃহস্পতিবার ষোড়শ অথবা একাদশ জন মিলে গোষ্পদ আর বনস্পতির কাছে গিয়ে বনস্পতির কাছে গেল। ঠিক আছে, লাইনটা খেয়াল করি। পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর তাকায়, সে সময় তস্করকে তারা চিনে ফেলে। কাকে চিনে ফেলে? তস্করকে চিনে ফেলে। গত বৃহস্পতিবার ষোড়শ অথবা একাদশ জন মিলে গোষ্পদ আর বনস্পতির কাছে গেল। মানে এই পতন সদ্য ক্লিয়ার, এটা 2-3 বার করে পড়লে আপনার মনে হয়ে যাবে। চলো পতঞ্জলি, ঠিক আছে, আটকাইলাম আমি কোথায়? আটকাইলাম আমি হচ্ছে পতঞ্জলিতে আটকাইলাম। আমি আটকাইলাম মনীষায়। কোথায় আটকাইলাম? মনীষায়। আটকাইলাম আশ্চর্যতে, পরস্পরে আটকাইলাম, তারপরে আসলাম তস্করে, ঠিক আছে, বৃহস্পতিবারে আটকাইলাম, ষোড়শে আটকাইলাম, একাদশে আটকাইলাম, গোষ্পদে আটকাইলাম, বনস্পতি আটকাইলাম। ভালো করে খেয়াল করেন তো, একটু ভালো করে লক্ষ্য করেন তো যে পুরোটা আপনার ক্লিয়ার হয়ে গেছে কিনা, যে আপনি কি পারেন। আপনি স্বরসন্ধি পারেন, আপনি ব্যঞ্জন সন্ধি পারেন, আপনি বিসর্গ তো 1 মিনিটে শিখছেন, নিপাতনের সিদ্ধও পারেন। সন্ধি কি আর আপনার কিছু বাকি আছে? ঠিক আছে, একদম 80% একদম ক্লাস থেকে হুবহু পারবেন, আপনি এমনিই পারবেন, কোনো নিয়ম কানুন পড়েন, আমি নিয়ম কানুন ছাড়াই পারবেন আপনারা, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, জাস্ট এই প্রশ্ন আসবে নিচের কোনটা আপনার নিপাতন সিদ্ধ সন্ধি, এগুলো থাকলে উত্তর দিয়ে দিবেন। তাহলে পুরো সন্ধি, এই যে দেখেন 1 ঘন্টার মতো, প্রায় 55 মিনিট 56 মিনিট হবে, এই সময়টা আমি আপনার সাথে ছিলাম, এই 1 ঘন্টাতে দেখেন আপনার পুরো সন্ধির অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো সন্ধি পড়ার জন্য বা যে কোনো ব্যাকরণ পড়ার জন্য আপনার যে মুখস্থ করতে হবে, এটা থেকে বের হয়ে আসেন। আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন, আপনার সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আপনাকে সেরা প্রস্তুতি নিতে হবে। এই জন্য টেকনিকে যাইতে হবে, আপনি অবলম্বন করবেন অনেক কিছু পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে আপনি সহজে শিখতে পারবেন। হালকেনস্টাইনের সাথে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা সন্ধিটা কিন্তু একটু শিখে ফেললাম। ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন সামনে কোন ক্লাসের ভিডিও দিলে আপনার জন্য সুবিধা হবে, কোন টপিক, কোনটা কঠিন লাগে সেটা বলবেন। এই পুরো ক্লাস জুড়ে আপনার সাথে আমি ছিলাম দুর্বার স্যার, আমি ছিলাম আপনাদের সাথে। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আশা করি সন্ধি নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম।